শেষ হলো পৌর নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা, কাল প্রতীক বরাদ্দ। ভোটের মাঠে সরব প্রার্থী ও ভোটাররা। দল অনুকূলে নিতে অপচেষ্টা চালাচ্ছে সরকার, অভিযোগ বিএনপির। বিভ্রান্তি ছড়িয়ে পরিবেশ কলুষিত করছে দলটি, বলছে আওয়ামী লীগ। যতদিন যাচ্ছে আওয়ামী লীগ ভীত হয়ে বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা সৃষ্টি করছেন। খেলার মাঠে খেলা শুরুই হলো না, আগেই নানান অভিযোগ চলে আসছে, ফাউলের অভিযোগ, নানান অভিযোগ করে আসছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি শেখ জায়েদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশকে উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র। সন্ত্রাস মোকাবেলায় পাশে থাকবে সবসময়, বললেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। হত্যাকারীদের রক্ত বীজ এখনো এদেশে সক্রিয়, বললেন সৈয়দ আশরাফ। স্বাধীনতার পর স্থল সীমান্ত চুক্তি ও সমুদ্র সীমা নির্ধারণ দেশের কূটনীতির জন্য মাইল ফলক। মত বিশ্লেষকদের, ভবিষ্যতে বৈদেশিক ঋণ শূন্যে নামিয়ে আনা হবে বড় চ্যালেঞ্জ। দিনাজপুরে ইসকন মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার 6 জনের রিমান্ডে। লালমনিরহাটে ধর্মযাজকদের হুমকির ঘটনায় আতঙ্কিত খ্রিস্টান সম্প্রদায়ের বাসিন্দারা। এবং বিপিএল এর রোড টু ফাইনালে মুখোমুখি রংপুর রাইডার্স ও বরিশাল বুলস। শিরোপার লড়াইয়ে মাশরাফির কুমিল্লার মুখোমুখি হবে জয়ী দল। শুরুতেই পৌর নির্বাচনের খবর। শেষ হলো পৌর নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে আগামীকাল। এদিকে 30 ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে পৌরসভাগুলোতে জমে উঠেছে প্রচারণা। সকাল থেকেই নির্বাচনী গণসংযোগে নেমে পড়েছেন প্রার্থীরা। তবে সুখ দুঃখে পাশে পাবেন এবং এলাকার উন্নয়ন করবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চট্টগ্রামের রাউজানে অন্যরকম হাওয়া বইছে। এই পৌরসভায় মেয়র পদের জন্য 6 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে এদের মধ্যে আওয়ামী লীগের 2 বিদ্রোহী প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তবে বাকি 2 জন বিদ্রোহী মেয়র প্রার্থী অংশ নিচ্ছেন নির্বাচনে। প্রতীক বরাদ্দের আগের দিনেও চায়ের দোকান থেকে শুরু করে বাড়ির উঠান সবখানেই বইছে নির্বাচনী হাওয়া। বর্তমান যে সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ডের যে গতিধারা, সেটাকে অব্যাহত রাখার জন্য আমাকে রাউজান পৌর এলাকার মানুষ আমাকে তাদের ম্যান্ডেট দেবে। প্রত্যাশা করি রাউজান পৌরসভার মানুষ ওনাদের রায় দিয়ে আমাকে পৌরসভাকে আমার বাবার স্বপ্ন এবং একটা পরিচ্ছন্ন শহর করার জন্য ওনারা আমাকে সহযোগিতা করবেন। আমি ব্যক্তিগত কারণে রাউজান পৌরসভার নির্বাচনে মেয়র পদ থেকে আমি প্রত্যাহার করে নিলাম নিজেকে। রোববার সকাল থেকেই প্রচারণায় নেমে পড়েন যশোরের শিল্পাঞ্চল হিসেবে পরিচিত নওয়াপাড়া পৌরসভার প্রার্থীরা। নিজের পক্ষে সমর্থন আদায় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে পৌরসভার রাস্তাঘাট, ড্রেন ও অবকাঠামোর উন্নয়ন করবেন এমন ব্যক্তিকেই রায় দিতে চান ভোটাররা। যারা এই 5টি বছর উন্নয়ন থেকে বঞ্চিত, এই মানুষ আগামী 30 তারিখে নির্বাচনে আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবে। উন্নয়ন কি করেছে না করেছে নওপাড়া পৌরবাসী জানে, পৌরবাসী তার উত্তর দেবে আমি মনে করি। প্রতিশ্রুতি দেয়, ভোটের আগে সবাই প্রতিশ্রুতি দেয়, দেখা যাচ্ছে ভোটের পরে তারা করলো না। সুনামগঞ্জে 3 জন মেয়র প্রার্থী দিনভর প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। এদের মধ্যে একজনকে ভোট দিয়ে বেছে নেবেন এই এলাকার 40,000 ভোটার। তবে দলীয় প্রতীক নাকি ব্যক্তিগত ভাবমূর্তি এগিয়ে রাখবেন তা নিয়ে চলছে নানা আলোচনা। বিগত 5 বছর আমরা যে কাজ করেছি সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আমি মানুষের মধ্যে বিপুল সাড়া পাচ্ছি এবং আমি বিজয়ের ব্যাপারে আমি সম্পূর্ণ আশাবাদী। লেভেল প্লেইং ফিল্ড যদি বজায় থাকে তাহলে আমি নিশ্চিত দানের বিজয় আসবে। আমাদের এখানে যে সব ব্যক্তি এই জনগণের কাজ করবে
তাদেরই আমরা নির্বাচন দখল করি, জয়যুক্ত করি। একই চিত্র পাবনার ঈশ্বরদী পৌরসভাতেও। এই পৌরসভার নানা সমস্যাকে পুঁজি করে বাড়ি বাড়ি গিয়ে ভোট চান প্রার্থীরা। পিছিয়ে নেই কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা। তবে নির্বাচনে শুধুমাত্র আশ্বাসে না ভুলে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে হিসাব নিকাশ করছেন ভোটাররা। ইসমত জাহান, সময় সংবাদ। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য কোনো প্রার্থীকে চাপ দেওয়া হয়েছিল এমন অভিযোগ পাওয়া গেলে অভিযুক্ত দল, ব্যক্তি বা মহলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন কমিশনের সাংবাদিকদের তিনি কথা বলেন। প্রার্থী দলীয় অথবা স্বতন্ত্র সকলেই সমান, সকলেই একই রকমভাবে আমাদের কাছ থেকে ব্যবস্থাপনা পাবে বা সহযোগিতা পাবে। কোনো ব্যাপারে আমাদের কাছে এই নির্বাচন সংক্রান্ত অসুবিধা এটা আমাদেরকে বলেন বা সে ব্যাপারে আমাদের কোনো সহযোগিতা চান, তাহলে সেটা আমাদের কাছ থেকে পাবেন। যে কোনো উপায়ে পৌর নির্বাচনে জয় নিশ্চিত করতে ক্ষমতাসীনরা মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, এই নির্বাচনে বিএনপির পক্ষে গণজোয়ার দেখে সরকার ভীত হয়ে পড়েছে। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারা। সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই অবশ্যই বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভোট দেবে। যতই দিন যাচ্ছে আওয়ামী লীগ ভীত হয়ে বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা সৃষ্টি করছেন। এমনকি মিটিং তো আমরা করতে পারি না, পথসভা করতে পারি না। একজনের বাড়িতে উঠানে বসে আলোচনা করছেন, সেইখানে সন্ত্রাসীরা গিয়ে গুলি এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে সেই মিটিং ভেঙে দিয়েছে। সরকারি দলের সন্ত্রাসীরা জনমনের ভীতি সৃষ্টির যে তাণ্ডব চালাচ্ছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে বরং উল্টো বিরোধী দলের নেতাকর্মীদেরকে ধাওয়া করা হচ্ছে। জোর করে নিজেদের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করতে প্রয়োজনে তারা মানুষকে বলি দিয়ে রক্তোল্লাসে মেতে উঠতে পারে, এমন প্রবণতা এখন দেখা যাচ্ছে। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেছেন, আগামী পৌরসভা নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় হানিফ আর বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। আমরা এর আগেও বলেছি যে খেলার মাঠে খেলা শুরুই হলো না, আগেই নানান অভিযোগ চলে আসে, ফাউলের অভিযোগ, নানান অভিযোগ করে আসেন। নির্বাচনের কর্মকাণ্ড শুরুই হয় নাই, বিএনপির পক্ষ থেকে অভিযোগের শেষ নেই। এগুলোর লক্ষ্য একটাই, এগুলোর উদ্দেশ্য একটাই। বিএনপি জানে যে তারা নির্বাচনে জয়লাভ করতে পারবে না, কারণ তারা ইতিপূর্বে ক্ষমতায় থেকে জনগণের জন্য কিছু করতে পারে নাই, বরং তাদের কর্মকাণ্ড ছিল দেশ বিরোধী, জনগণ বিরোধী, সন্ত্রাস এবং দুর্নীতি তাদের ছিল মূল কর্ম। সেই কারণে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে। পৌর নির্বাচনের পরিবেশ কলুষিত ও অস্থিতিশীল করতে চায় বিএনপি। একই সঙ্গে নির্বাচন যেন সুষ্ঠুভাবে না হয় সেই পায়তারা করছে দলটি, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখেন তারা। এ সময় বিজয় দিবস উপলক্ষে 14 এবং 17 ডিসেম্বর আওয়ামী লীগের আলোচনা সভা এবং 16 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিজয় র্যালির কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপি এই পৌর নির্বাচনে অংশগ্রহণ করার পরেও আমরা মনে হয় না তারা শেষ পর্যন্ত নির্বাচনে কতটুকু থাকতে মনে হয় না। এই নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে তাদের নেতৃবৃন্দের কথাবার্তা, দৈনিক যে কথাবার্তা বলে, দৈনিক যে কথাবার্তা তারা বলছে, তারা নির্বাচনের পরিবেশকে একটি কলুষিত করতে চায়, নির্বাচন পরিবেশকে বাধাগ্রস্ত করার জন্য এই সমস্ত বিভিন্ন কথাবার্তা বলছে। সুষ্ঠু নির্বাচন পরিবেশকে তারা নষ্ট করতে চায়। কাজেই এই ব্যাপারেও আমরা প্রত্যেকে সজাগ থাকব এবং আমরা আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশে, আমি আবারও বলবো, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি কোনো থাকবে না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশে রাজনীতিতে, বিরোধী দল, সরকারি দল সবাই থাকবে এবং আমরা আমাদের ওই বীর বিক্রমদের নেতৃত্বেই আমরা এগিয়ে যাব। নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। আগেই নির্বাচনটা যেন সুষ্ঠু না হয় তার জন্য এখন থেকে তারা পায়তারা শুরু করছে। আর আমাদের উচিত হবে এই নির্বাচন সুষ্ঠু অবাধ করতে হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, জননেত্রীর স্লোগানকে আমরা অর্থবহ করতে চাই। দেখছেন সন্ধ্যার সময়।
নেট মানে চোখ খুলে পাখিটার মুখ, আর বেশি ইন্টারনেটে পুরো দিন সেই সুখ। নেট মানে সেলফি যখন তখন, ও ও ও বেশি বেশি ইন্টারনেট, বেশি বেশি হ্যাপিনেস। নেট মানে ওয়েটিং, স্কোর ব্রাউজিং, আর বেশি বেশি নেটে পুরো ম্যাচ ওয়াচিং। আর বেশি বেশি ইন্টারনেট মানে এয়ারটেল ইন্টারনেট। দেশের সেরা ইন্টারনেট প্যাকের জন্য ডায়াল *121 *999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করে তিনি কথা বলেন। বাংলাদেশের 6.5% প্রবৃদ্ধি অর্জনকে তিনি বড় সাফল্য বলে অভিহিত করেন। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে এ সময় শেখ হাসিনা বলেন, গ্রামীণ মানুষের উন্নয়ন নিশ্চিত না করলে দেশের উন্নয়ন সম্ভব হবে না। এর আগে সকালে ভারতের ত্রিপুরা রাজ্যের গভর্নর তথাগত রায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বৈঠককালে ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানি বন্টন প্রসঙ্গে গভর্নর বলেন, বাংলাদেশের পানির অধিকার ভারত কখনো অস্বীকার করে না। পানি বন্টনের বিষয়টি দ্রুতই সমাধান হবে বলে মনে করেন তিনি। সন্ধ্যার সময় আরও থাকছে। মাদারীপুরের হ্যাপির লাশ কবর থেকে তুলে ফের ময়নাতদন্তের নির্দেশ উচ্চ আদালতের। খতিয়ে দেখা হবে ধর্ষণের পর বিষ পানে হত্যার অভিযোগ। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানুন। দুপুরে রাজধানীর স্কাটনের বীজ মিলনায়তনে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক বিষয়ক এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায় জানিয়েছেন শ্যানুন। এ সময় পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, অর্থনৈতিক ও ভৌগোলিক কারণে বাংলাদেশ এই অঞ্চলের জন্য ব্যাপক গুরুত্ব বহন করে। বিস্তারিত এহসান জুয়েলের রিপোর্টে। বিশ্বব্যাপী আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এখন বড় হুমকি। অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা সামাল দেওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশকে মোকাবেলা করতে হচ্ছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীকে। বিশেষ করে দুই বিদেশি হত্যার আগে পরে পশ্চিমা বেশ কটি রাষ্ট্র নিজ দেশের নাগরিকদের বাংলাদেশের সতর্ক চলাচলের ব্যাপারে দেয়া নোটিশ এখনো বহাল রেখেছে। নতুন নতুন ঘটনায় আইএসের নামে আসছে কথিত বিবৃতি। এই অবস্থায় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিষয়ক আলোচনায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা জানালেন, এ ধরনের হুমকি মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার কথা। Your efforts to counter violent extremism and fight terrorism. We are committed to helping Bangladesh. আমাদের উভয় দেশই এই হুমকির মুখে একইভাবে অরক্ষিত, কিন্তু এটিকে পরাজিত করতে আমরা একত্রে দৃঢ় প্রতিজ্ঞ। আমি সিনেটর কেনেডির আরও একটি উদ্ধৃতি দিয়ে বলতে চাই, এই যুদ্ধে আমরা সকলে বাংলাদেশি, সকলে আমেরিকান এবং আমরা সকলে মানবিকতার বৃহত্তর জোটে জোটবদ্ধ। এছাড়া জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অগ্রগতি সহ বিভিন্ন কারণে এই অঞ্চলে বাংলাদেশের অবস্থানের ভূয়সী প্রশংসা করেন তিনি। এটি এমন একটি দেশ যেটির কথা পুরো পৃথিবী মনোযোগ দিয়ে শোনে, তা হোক শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন অথবা সন্ত্রাস বিরোধী বিষয়ে। আর বাংলাদেশিরা এই বিশ্বের সবচেয়ে সহিষ্ণু, উচ্চাকাঙ্ক্ষী এবং উদ্যোগী মানুষের মধ্যে অন্যতম। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। বাংলাদেশের প্রতিটি মানুষ রাজনৈতিক সচেতন। আমাদের অর্থনৈতিক অর্জন ঈর্ষণীয়। ভৌগোলিক অবস্থানের কারণেও বাংলাদেশ গুরুত্ব বহন করে। আলোচনায় গণতন্ত্রের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতিকে পুনর্নিশ্চিত করতে আসন্ন পৌরসভা নির্বাচনকে সুযোগ হিসেবে নেওয়ার আহ্বান জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের তৃতীয় সর্বোচ্চ কর্মকর্তা শ্যানন। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। 1971 সালে নির্মম হত্যাযজ্ঞের শিকার শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। রায়ের বাজার বধ্যভূমি ও মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানান, আলবদর নেতার ফাঁসি কার্যকর হওয়ার কারণে এবার ভিন্ন মাত্রা পাবে বুদ্ধিজীবী দিবসের আনুষ্ঠানিকতা। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাত্র দুদিন আগে রাজাকার আলবদর বাহিনীর নির্মমতার স্মৃতি বহন করে রাজধানীর রায়ের বাজারের এই বধ্যভূমি। প্রতি বছরের মতো এবারও দেশবাসী বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে শহীদ হওয়া জাতির মেধাবী সন্তানদের। চলছে তারই প্রস্তুতি। শীর্ষ যুদ্ধাপরাধীদের যে ফাঁসির গলা ফাঁসি দিয়ে
তাদের রায় কার্যকরী করেছে। আজকের এই বুদ্ধিজীবী দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখে নাই, তারা যুদ্ধাপরাধীদের ফাঁসি দেখেছে। রাত 12:01 মোমবাতি প্রজ্বলন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। অন্যান্য আয়োজনের পাশাপাশি এবারও থাকছে স্বাধীনতার ইতিহাস নিয়ে আলোকচিত্র। এই যে উপকার হচ্ছে, আমরা এই মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারতেছি। ইন্টারনেটেও এগুলো আমাদের তরুণ সমাজকে, যুব সমাজের কাছে তুলে ধরার ব্যবস্থা করে দেয় বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে সরকারি। তাহলে দেশ সম্পর্কে, দেশের মহান মানুষদের সম্পর্কে জানতে পারব। সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন বিভাগের সমন্বয়ে নিরাপত্তা, যান চলাচল সহ অন্যান্য আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত রয়েছে বৌদ্ধভূমি এলাকা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা একটা বিশেষ যত্ন নিয়ে থাকি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা রক্ষার জন্য, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমার এই উদযাপন আজ রাত 12:01 শুরু হবে এবং তার জন্য এটা প্রস্তুত আছে। মুক্তিযোদ্ধারা বলছেন, বাঙালি বীরের জাতি বলেই এসব বাধার প্রাচীর ডিঙিয়ে ছিনিয়ে এনেছে স্বাধীনতার সূর্য। বাংলার আকাশে আজ উঠছে লাল সবুজের পতাকা। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, রায়েরবাজার বৌদ্ধভূমি, ঢাকা। এদিকে বুদ্ধিজীবী হত্যার নীল নকশাকারীদের রক্ত বীজ এখনও বাংলাদেশে সক্রিয় আছে বলে মন্তব্য তাদের ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। বুদ্ধিজীবীদের হত্যা করা একটা সাংঘাতিক পরিকল্পিত বিষয় ছিল, যে এই দেশকে মেধাশূন্য করা। যুদ্ধ করতে ছিল তারা, অনেকে হয়তো জীবিত নয়, কিন্তু এই ধারাটা কিন্তু মরে নাই। এখন আবার নতুন প্রজন্ম নতুন করে নতুন যুদ্ধ অপরাধের সৃষ্টি হচ্ছে। তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিশ্বাস করে না। আমাদের সংগ্রাম, স্বাধীনতার চেতনা যেন আমরা ভুলে না যাই। তেজগাঁও ট্রাক স্ট্যান্ড ও মহাখালী বাস স্ট্যান্ডের সামনের রাস্তা পার্কিং মুক্ত ঘোষণার 3 দিনের মধ্যে এই দুই এলাকার দৃশ্যপট পাল্টে গেছে। বর্তমানে বাস ও ট্রাক না দাঁড়ানোয় এক সময়ের যানজটে নাকাল এসব রাস্তা এখন অনেকটাই ফাঁকা। এতে নির্বিঘ্নে গাড়ি চলাচল যেমন করতে পারছে, তেমনি প্রশস্ত রাস্তা পেয়ে স্বস্তি বোধ করছেন পথচারীরা। তবে টার্মিনাল সম্প্রসারণ সহ আধুনিক স্ট্যান্ড নির্মাণের দাবি পরিবহন মালিকদের। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। তেজগাঁও 7 রাস্তার মোড় থেকে রেল ক্রসিং পর্যন্ত 60 ফুট প্রশস্ত রাস্তার দুপাশেই একসময় দাঁড়িয়ে থাকতো সারি সারি ট্রাক। অঘোষিতভাবে ট্রাক স্ট্যান্ডে পরিণত হয়েছিল এই বিশাল এলাকা। তাই এই শিল্প অঞ্চলে অসহনীয় যানজট ছিল নিত্যসঙ্গী। তবে এখন অবস্থার পরিবর্তন হয়েছে। গত বৃহস্পতিবার তেজগাঁও ট্রাক স্ট্যান্ড ও মহাখালী বাস স্ট্যান্ডের সামনের রাস্তায় পার্কিং নিষিদ্ধ করার পর চিরচেনা সে দৃশ্য পাল্টে গেছে। এখান থেকে যেতে বের হইতে লাগে 1 ঘন্টা আধা ঘন্টা ফার্ম গেট পর্যন্ত, আর এখন আমরা 10-15 মিনিটের ভিতরে চলে যেতে পারি। এখন বাস চলে যাওয়ার পর থেকে এখন আর জায়গা দখল নাই, অনেকটা ফ্রি। রুগী নিতে পারতাম না, অনেক অসুবিধা হতো। স্কুলের টাইমে বাচ্চারা ঠিকমতো স্কুলে যেতে পারতো না। রাস্তার মধ্যে জাম করে বাসগুলো থাকতো লাইন দিয়ে, কোনো রকম যাওয়া আসা কোনো সুবিধা ছিল না। এদিকে সরকারি সিদ্ধান্ত নিয়ে রাস্তায় ট্রাক না রাখলেও সমস্যা স্থায়ী সমাধানে আধুনিক ট্রাক স্ট্যান্ড নির্মাণের দাবি ট্রাক ও কাভার্ড ভ্যান মালিকদের। আমরা এই রাস্তা ক্লিয়ার করে দিছি। আমরা চাই আধুনিক ট্রাক টার্মিনাল যে কয়টা যেখানে যেটা দরকার সেটা করে দিবে। মহাখালী বাস স্ট্যান্ডের সামনেও এখন আর বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়নি। বাস মালিকরা জানালেন 1984 সালে 300 বাসের জন্য নির্মিত এই টার্মিনালে এখন বাস আসা যাওয়া করে 1000-এরও বেশি। তাই তারা তুলে ধরলেন টার্মিনাল সম্প্রসারণের দাবি। রোডস হাইওয়ের কিছু জায়গা আছে যেগুলো পরিত্যক্ত, কোনো কাজে আসে না। এই জায়গাগুলো যদি টার্মিনালের সাথে অ্যাড করা হয় তাইলে টার্মিনালও জায়গা বৃদ্ধি পাবে এবং এই গাড়িগুলোরও জায়গা সংকুলন হবে। প্রশাসনের এই উদ্যোগে জনমনে স্বস্তি আসলেও এর স্থায়িত্ব নিয়ে রয়েছে শঙ্কা। এই ক্ষেত্রে ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান তাদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে বেশ কয়েকটি মিষ্টি ও খাবারের দোকানে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে 90,000 টাকা জরিমানা করা হয়। খাদ্যে ভেজাল রোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সকালে রাজধানীর শাহজাহানপুর ও খিলগাঁও এলাকায় এই অভিযান চালানো হয়। এতে কয়েকটি খাবারের হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়। স্বেচ্ছাদে পরিবেশে উন্মুক্ত অবস্থায় খাবার তৈরির দায়ে জরিমানা আদায় করেন আদালত। একই এলাকায় ভাগ্যকুল, মধুবন সহ বেশ কয়েকটি মিষ্টির কারখানায় গিয়ে দেখা যায় রং ও কেমিক্যাল মিশিয়ে মিষ্টি তৈরি করার চিত্র।
রাজধানীর সবগুলো খাবারের দোকানকে ভেজাল মুক্ত করার পরিকল্পনা নিয়ে গতকাল থেকে এই অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমাদের যে সমস্ত সমস্যাগুলো আসলে এখানে আপনার নানাবিধ ইন্টারেস্টেড কোয়ার্টার জড়িত থাকে, এটা একটা ওপেন সিক্রেট। এটা বলতে কোনো বাধা নেই যে আপনার পুলিশের কিছু অসাধু কর্মকর্তা, রাজনীতির নামে রাজনৈতিক নেতার নামে কিছু অসাধু রাজনৈতিক আপনার লোকজন, এগুলো তো থাকেই। তো এই সমস্যাগুলোকে আমরা চাই আমরা সবাই মিলে এই সমস্যাগুলোকে মোকাবেলা করতে। আমাদের এই অভিযান কন্টিনিউয়াস প্রসেস, এটা চলবে। ঢাকা শহর একটা পর্যায়ে না আনা পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নকল ওষুধ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2 ডাক্তার সহ 5 জনকে আটক করেছে পুলিশ। দুপুরে উত্তর কাট্রলির একটি ওষুধ তৈরির কারখানা থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাহাড়তলী এলাকার একটি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় নকল ওষুধ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিটি কর্পোরেশনের আঞ্চলিক মেডিকেল অফিসার ডাক্তার HM নজিরুল হক এবং তার স্ত্রী ডাক্তার জান্নাতুল মাওয়া সহ 5 জনকে আটক করা হয়। পরে কারখানায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নকল ওষুধ জব্দ করে পুলিশ। এ সময় ওষুধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাধীনতার 44 বছরে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে বৈশ্বিক সন্ত্রাসবাদের হুমকি। এক্ষেত্রে শক্তিশালী কূটনৈতিক তৎপরতার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, আঞ্চলিক এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে কূটনৈতিক পরিধি বাড়ানোই হবে আগামী দিনের বাংলাদেশের লক্ষ্য। আরো জানাচ্ছেন এহসান জুয়েল। ঠান্ডা যুদ্ধের ক্রান্তিকালে জন্ম বাংলাদেশের, এখন মোকাবেলা করছে 2015 সালের চ্যালেঞ্জ। শুরু থেকেই সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এমন মন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের পররাষ্ট্রনীতি। বিশ্বায়নের এ যুগেও সেখানে ভারসাম্য। সাম্প্রতিক সময়ে প্রতিবেশী ভারতের সঙ্গে স্থল সীমান্ত এবং ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা নির্ধারণে এসেছে সাফল্য। তবে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা এবং ভারতের সঙ্গে 54 অভিন্ন নদী ইস্যুতে এখনো ফয়সালার পথ বাকি বহুদূর। সাম্প্রতিককালে যেসব ঘটনা ঘটে আর বিশ্বময় ছড়িয়ে পড়া সন্ত্রাসবাদকে শক্ত হাতে মোকাবেলা করা না গেলে হোঁচট খেতে পারে অগ্রযাত্রা। বাংলাদেশ সরকারের এই বিষয়ে অবস্থান এবং বাইরের পৃথিবীর কোন কোন দেশের অবস্থানের মধ্যে একটা তফাৎ তৈরি হয়েছে। কূটনৈতিক উদ্যোগ বলেন, অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের উদ্যোগ বলেন, এর মধ্য দিয়ে এই যে গ্যাপটা তৈরি হয়েছে বা যে তফাৎটা তৈরি হয়েছে, এই তফাৎটা যাতে বেশি স্থায়ী না হয়। আঞ্চলিক যে সমস্যাগুলো ছিল সেটার পথে সমাধানের পথে বাংলাদেশ তো মোটামুটি ভালোই প্রোগ্রেস করেছে। প্রোগ্রেস করা আর একেবারে সমস্যার সমাধান হওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে। বর্তমান বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক ভিতকে শক্তিশালীকরণের লক্ষ্যে কাজ করছে। মধ্যম আয়ের দেশে রূপান্তর হলে জিএসপি প্লাস সুবিধা এবং বৈদেশিক ঋণ শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে বড় চ্যালেঞ্জ। মধ্যমায় রাষ্ট্রে যাওয়ার সাথে সাথে জিএসপিটা কিন্তু বন্ধ হয়ে যাবে। মধ্যমায় রাষ্ট্রগুলির জন্য জিএসপি প্লাস বলে একটি সুবিধা আছে। আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি ইউরোপিয়ান ইউনিয়নে। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানের মাত্র শতকরা 2 ভাগের নিচে কিন্তু বাজেটারি সাপোর্ট আসে বিদেশ থেকে। তার মানে কি এটা শূন্যের কোঠায় আসতে খুব বেশি সময় লাগবে না, কিন্তু এই জার্নিটা কিন্তু সহজ হবে না। তো এখানে ইকোনমিক ডিপ্লোমেসির গুরুত্ব সবচেয়ে বেশি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ব্রাজিল ও মেক্সিকোতে নতুন দূতাবাস খোলা হলেও কিছুদিনের মধ্যে আফ্রিকা অঞ্চলের ইথিওপিয়া ও নাইজেরিয়ায় দূতাবাস স্থাপনের মাধ্যমে কূটনৈতিক সীমাটাকে আরও বাড়িয়ে নিতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের জয়নন্দ ইস্কন মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার মুসাব্বিরের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া গ্রেফতারকৃত অপর আসামি শরীফুলের বাবা সহ 5 জনকে 2 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। দুপুরে জেএমবি সদস্য মুসাব্বিরকে আদালতে হাজির করে 10 দিন রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এদিকে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের বিভাগীয় কমিশনার। এ সময় ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।
বেশ কয়েকটি বিষয় উদ্ঘাটিত হয়েছে এবং সেটি পত্রপত্রিকাতে এসেছে। এই ধরনের যাতে কোনো ঘটনা না ঘটে সেই জন্য দিনাজপুরের প্রশাসন সহ আমাদের প্রশাসন তৎপর আছে। এই এলাকার মানুষকে অভিনন্দন জানাই এবং এর মাধ্যমে আমাদের দেশের মানুষ উদ্বুদ্ধ হবে এবং সাহসী পদক্ষেপ নিয়ে সাহসী ভূমিকা পালন করে এই ধরনের জঙ্গিদেরকে তারা মোকাবিলা করবে। গত বৃহস্পতিবার মন্দিরে কীর্তন চলার সময় দুর্বৃত্তদের বোমা হামলা ও গুলিতে দুজন গুলিবিদ্ধ হন। এর আগে ৪ ডিসেম্বর কান্তাজিউ মন্দিরের রাসমেলায় দুর্বৃত্তদের হামলা এবং ধর্মযাজক হত্যা চেষ্টার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। লালমনিরহাটে ধর্মযাজক সহ কয়েকজন ধর্মপ্রচারককে হত্যার হুমকির ঘটনায় খ্রিস্টান পল্লীতে আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনার পর আগামী ২৫ ডিসেম্বর বড়দিন উদযাপনের জন্য প্রশাসনের কাছে যথাযথ নিরাপত্তার দাবি জানান তারা। এছাড়া ধর্মীয় উপাসনালয়গুলোকে নজরদারির আওতায় আনারও দাবি জানান খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। তবে ধর্মযাজকদের উপর হুমকির বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ। গতকাল বিকেলে লালমনিরহাট শহরের মিশন মোড়ে অবস্থিত চার্চ অব গডের যাজক শ্রী তপন বর্মন সহ কয়েকজনকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। পাশাপাশি চিঠিতে দিনাজপুরের কান্তজিউ মন্দিরে বোমা হামলার দায়ও স্বীকার করা হয়। এই ঘটনায় শনিবার রাতেই যাজক তপন বর্মন নিরাপত্তা চেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বর্তমান পরিস্থিতিতে আমাদের লালমনিরহাট ঈশ্বরের মণ্ডলী আমরা খুব নিরাপত্তাহীনতায় আছি। দিনাজপুরে যে ঘটনাগুলো হয়ে গেছে তথা সারা বাংলাদেশেই এটার জন্য আমরা উদ্বিগ্ন। আমাদের সামনে বড়দিন, নতুন বছর এবং আমাদের রবিবার করিয়া চার্জিল হয়। আমরা সরকার কাছে অনুরোধ করি যে আমাদেরকে নিরাপত্তা দেও এবং আমরা এই ধর্মটা সুন্দরভাবে যেন অনুষ্ঠানটা পালন করতে পারি। ধর্ষণের পর বিষ পানে হত্যার অভিযোগে মাদারীপুরের কিশোরী হ্যাপি আক্তারের মরদেহ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। হ্যাপির মা মুক্তা বেগমের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গত ১৩ আগস্ট মাদারীপুর সদরের মুস্তাফাপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী হ্যাপি ও সুমাইয়া স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আর খোঁজ পাওয়া যায়নি। পরে বিকেলে মাদারীপুর হাসপাতালে তাদের লাশ পাওয়া যায়। হাসপাতালের চিকিৎসকরা বিষপানে হত্যার কথা বললেও পরিবারের অভিযোগে ধর্ষণের পর বিষপান করিয়ে হ্যাপিকে পরিবারের অভিযোগ যে বিষপানে হত্যা করে তাকে হত্যা করা হয়। তবে লাশের ময়নাতদন্তেও ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানান চিকিৎসক। এর প্রেক্ষিতে পুনরায় ময়নাতদন্তের নির্দেশনা চেয়ে রোববার হাইকোর্টে আবেদন করে হ্যাপির পরিবার। দেশে পর্যাপ্ত ধান উৎপাদন হলেও আমদানি বাড়ার কারণে প্রায় প্রতি বছরে কমে যায় চালের দাম। এতে ক্ষতিগ্রস্ত হয় কৃষক। তাই চাল আমদানিতে শুল্ক বাড়িয়ে 20% নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরাও। আরো জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। চলতি মৌসুমে প্রায় ১,৮৯,০০,০০০ টন আমন ধানের চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। তবে ফলন ভালো হয় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা থাকলেও কমছে না ভারত থেকে চাল আমদানি। এতে ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে হুমকির মুখে পড়েছে কৃষক, চিন্তিত চাল ব্যবসায়ীরাও। এ অবস্থায় চালের আমদানি শুল্ক 10% থেকে বাড়িয়ে 20% নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। বিদেশ থেকে সহজে বেশ কিছু অনেক ক্ষেত্রে নিম্নমানের চাল আমদানি হয়ে যাচ্ছিল এবং তাতে আমাদের কৃষকরা তাদের উৎপাদিত ধান বা চালের ন্যায্য মূল্য পাচ্ছিলেন না। ব্যবসায়ীদের আশা সরকারের এই পদক্ষেপে চাল আমদানি কমবে, বাড়বে দেশি চালের বিক্রি, লাভবান হবে কৃষক। তবে শুল্ক বাড়ার কারণে আমদানি কমে গেলে প্রতি কেজিতে চালের দাম বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। ইন্ডিয়া থেকে চালটা আসতে যায় কস্ট প্রাইসটা একটু বেশি পড়বে, তখন দেশি চালের প্রতি মানুষ আকৃষ্ট বেশি হবে। আরো 10% বাড়ানোর কথা প্রস্তাব করছেন, যদি বাড়ে তাহলে আমদানি কমে যাবে। সেটা ধরেন আপনার 1-1.5 টাকা কেজিতে বেড়ে দেবো। শুল্ক যদি সরকার বাড়ায় আর কি, তাহলে আপনি যে যারা ইম্পোর্টার তাদের মাল আমদানিটা আপনার বেশি আমদানি করতে পারবেন আর কি। চলতি বছরে মে মাস পর্যন্ত বেসরকারিভাবে প্রায় 18 লাখ টন চাল আমদানি করা হয়েছে। আরো 9 লাখ টন আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের গত কয়েক দশকে অর্থনৈতিক উন্নয়ন চোখে পড়ার মতো, এমন মন্তব্য করে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও ভাইস প্রেসিডেন্ট ডক্টর কৌশিক বসু বলেছেন, বাংলাদেশের প্রবৃদ্ধি এখন বেশ ভালো অবস্থায় রয়েছে। 2020 সালের মধ্যে প্রবৃদ্ধি 8% ছোঁয়া সম্ভব বলেও মনে করেন তিনি। তবে প্রবৃদ্ধি আরও বাড়াতে হলে এই দেশকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলেও মত এই অর্থনীতিবিদের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অর্থনীতি, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা, সমস্যা ও সম্ভাবনা বিষয়ে বিশ্বব্যাংকের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
to really do extremely well. বাংলাদেশের গত কয়েক দশকের অর্থনৈতিক উন্নয়ন চোখে পড়ার মতো। গত কয়েক বছরে ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে বাংলাদেশ। যদি বলেন 2020 সালের মধ্যে প্রবৃদ্ধি 8% ছুঁতে পারবে কিনা বাংলাদেশ, আমি এক বাক্যে বলবো অবশ্যই সম্ভব। তবে প্রবৃদ্ধির ধারা ধরে রাখতে বিশ্ব অর্থনীতির সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। For people, they are doing better by that, and Bangladesh. প্যারিস জলবায়ু চুক্তিকে স্বাগত জানালেও এতে রয়ে যাওয়া ত্রুটির কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্র ও চীনের মতো দেশ। চুক্তির পক্ষে বিপক্ষে র্যালি ও মানববন্ধন হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। গত রাতে কার্বন নিঃসরণ কমিয়ে বৈশ্বিক উষ্ণতা বাড়ার মাত্রা 2 ডিগ্রির নিচে রাখতে সম্মত হন বিশ্বনেতারা। চুক্তি অনুযায়ী বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধে 2020 সাল থেকে স্বল্পোন্নত দেশগুলোকে $10,000 কোটি অর্থ সহায়তা দিতেও সম্মত হয় উন্নত দেশগুলো। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ও জলবায়ু সম্মেলন 2015-র প্রেসিডেন্ট লরা ফ্যাবিউস যখন বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণের বহু প্রতীক্ষিত চুক্তিতে বিশ্ব নেতাদের সম্মত হওয়ার কথা ঘোষণা করেন, তখন করতালিতে মুখর হয়ে ওঠে ল বুর্গের সম্মেলন কেন্দ্র। এ সময় একে অপরকে আলিঙ্গন করেন নেতৃবৃন্দের অনেকে। কার্বন নিঃসরণ কমিয়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মাত্রা 2 ডিগ্রির নিচে রাখার লক্ষ্যে প্রণয়ন করা খসড়া চুক্তিটি চূড়ান্ত করতে দীর্ঘ 16 ঘন্টা আলোচনা করেন 195 দেশের মন্ত্রীরা। খসড়ায় গুরুত্ব পায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ সহায়তা দেওয়ার বিষয়টিও। ঠিক হয় 2020 সালের পর থেকে উন্নত দেশগুলো প্রতি বছর স্বল্পোন্নত দেশগুলোকে $10,000 কোটি অর্থ সহায়তা দেবে। বিভিন্ন দেশের প্রতিশ্রুতি ঠিকমতো পালন হচ্ছে কিনা তা 5 বছর অন্তর পর্যালোচনার বিধানও রাখা হয়েছে। এতে থাকছে আইনি বাধ্যবাধকতাও। অনুমোদিত চুক্তিতে কিছু ত্রুটি থাকার কথা স্বীকার করলেও এর চেয়ে ভালো কোনো বিকল্প সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কোন চুক্তি ত্রুটিমুক্ত নয়, প্যারিস চুক্তিও তার ব্যতিক্রম নয়। প্রায় 200টি দেশকে নিয়ে একটি ইস্যুতে সমঝোতায় আসাটা ছিল আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত আমরা এতে সফল হয়েছি। আমার বিশ্বাস এর ফলে ক্ষতিকর কার্বন নিঃসরণের মাত্রা কমানোর মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও তার ফলে দেখা দেওয়া সংকটের সমাধান হবে। চুক্তিটিকে অপূর্ণাঙ্গ উল্লেখ করে প্রাথমিক পর্যায়ে বিরোধিতা করলেও ঐতিহাসিক পদক্ষেপের দিকে পৃথিবীকে এগিয়ে যেতে চীন বাধা হয়ে দাঁড়াবে না বলে জানান চীনা প্রতিনিধি দলের প্রধান। চুক্তিতে সম্মত হওয়ায় সকল পক্ষকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছে চীন। যদিও চুক্তিটি পূর্ণাঙ্গ নয়, তারপরও জলবায়ু পরিবর্তন রোধে ঐতিহাসিক পদক্ষেপের পথে তা বাধা হবে না। পরিবেশবাদীরা এই চুক্তিতে তেমন সন্তুষ্ট হতে পারেননি। একে দুর্বল চুক্তি হিসেবে আখ্যা দিয়েছেন COP21-এর আয়োজক দেশ ফ্রান্সের পরিবেশবিদরা। জলবায়ুর পরিবর্তন রোধের মূল উদ্দেশ্যই হলো টেকসই উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন নিশ্চিত করা। কিন্তু বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির হার 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এইসব লক্ষ্য পূরণকে প্রায় অসম্ভব করে তুলবে। তবে চুক্তির পক্ষে বর্ণিল শোভাযাত্রা হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। প্যারিস জলবায়ু চুক্তির সমর্থনে বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করা হয় ফিলিপাইনেও। অন্যয় কর্মকার, সময় সংবাদ। বিপিএল এর ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় ও শেষ কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও বরিশাল বুলস। টস জিতে এখন ব্যাট করছে রংপুর রাইডার্স। শেষ খবর পাওয়া পর্যন্ত সাকিবের দলের সংগ্রহ 2 উইকেটে 113 রান। বিগ ব্যাশে অংশ নিতে রাতে অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন ক্রিস গেইল। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে গেইলকে ছাড়াই খেলছে বরিশাল বুলস। তার পরিবর্তে এই ম্যাচে বরিশালের স্কোয়াডে আছেন সেকুকে প্রসন্ন। টস জিতে ব্যাট করতে নেমে রংপুরের হয়ে বেশ ভালো শুরু করেন 2 ওপেনার আব্দুল্লাহ আল মামুন ও সিমন্স। দুজন মিলে উদ্বোধনী জুটিতে করেন 52 রান। এরপর 20 রান করা মামুনকে বিদায় করে রংপুরের ব্যাটিং লাইনে প্রথম আঘাত হানেন লঙ্কান প্রসন্ন। এরপর 6 রান করে দ্রুতই বিদায় নেন সৌম্য। তবে এক প্রান্ত আগলে রেখে অধিনায়ক সাকিবের সঙ্গে জুটি বেঁধে দলের সংগ্রহ বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন সিমন্স। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেষ হলো পৌর নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা। কাল প্রতীক বরাদ্দ, শীত উপেক্ষা করে ভোটারদের সমর্থন আদায়ে প্রচারণায় ব্যস্ত পৌর নির্বাচনের প্রার্থীরা। পৌর নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিতে সরকার সব ধরনের অপচেষ্টা চালাচ্ছে, অভিযোগ বিএনপির। বিভ্রান্তি ছড়িয়ে পরিবেশ কলুষিত করছে দলটি, বলছে আওয়ামী লীগ।
শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। হত্যাকারীদের রক্ত বীজ এখনো এই দেশে সক্রিয়, বললেন সৈয়দ আশরাফ। বাংলাদেশকে উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র। সন্ত্রাস মোকাবেলায় পাশে থাকবে সবসময়, বললেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি। এবং বিপিএল এর রোডটো ফাইনালে মুখোমুখি রংপুর রাইডার্স ও বরিশাল বুলস। শিরোপার লড়াইয়ে মাশরাফির কুমিল্লার মুখোমুখি হবে জয়ী দল। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।